কথার কথা ইম্পিডেন্স হচ্ছে 50 প্লাস J75 ওহম। সো আমাকে যদি এটা ইম্পিডেন্স বলে দেওয়া থাকে তার মানে এবং আমি যদি বলে দেই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 হচ্ছে 50 ওহম, তাহলে আমার নরমালাইজড ইম্পিডেন্স কত আসবে বলো দেখি আফজাল হোসেন? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সে ভাগ করতে হবে। মানে কি সূত্রটা কি অ্যাপ্লাই করব? Z/Z0। Z/Z0 তার মানে আসবে কত 1 প্লাস 75/50 কি হয়? 3/2 আসে, 1.5 আসে। 1.5 আসে। তাড়াতাড়ি বলতে হবে, আমরা সব জিআরই দিব। ফাস্টার বিসিএস এও তো আমাদের ফাস্টার সব ক্যালকুলেশন। আচ্ছা, সো দিস ইজ মাই Z বার 1 প্লাস J 1.5। ওকে, আমাদের প্রথম কাজটা কি হবে? আমাদের প্রথম কাজটা হচ্ছে একজনও কি আমরা স্মিথ চার্ট প্রিন্ট করতে পারছি বাই এনি চান্স? একজনও যদি করে থাকো বলো দেখি আমাকে। জি ম্যাম, করছি। ওরে বাবা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই 1 প্লাস J 1.5 আমরা স্মিথ চার্টে পুট করতে পারবো। আমি অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা মানে নরমালাইজড করা নাই, মানে ওটা খুব অ্যাকিউরেট সফটওয়্যার না, বাট তোমাদেরকে পড়ানোর সময় যেহেতু আমাকে হাতে হাতে কাজ করতে হবে, মানে একে দেখানোটা খুব ডিফিকাল্ট, সেজন্য আমি ভাবছি ওটা ইউজ করব। এক সেকেন্ড, তোমরা যদি 1 আর 1 যে 1.5 বসাও, তাহলে তোমরা কি বের করতে পারবা কোথায় তোমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা আসে? বের করতে পারবা নাকি? কথা বলে না কেন কেউ? কারণ আমি যদি স্মিথ চার্টে হাতে আঁকি তাহলে সেই স্মিথ চার্ট তোমরা ভালো মতন দেখতেও পাবা না। আচ্ছা, লেটস সে তোমার সফটওয়্যারটা আবার নরমালাইজড না, ওই জন্যই সমস্যাটা হয়ে যায়। আচ্ছা, এক সেকেন্ড দেখি আমি। লেটস সে এটা হচ্ছে আমার স্মিথ চার্ট। এই স্মিথ চার্টে যেহেতু আমাকে বলা হচ্ছে আমার রিয়েল পার্টটা, দ্যাট ইজ ইম্পিডেন্সের যে রেজিস্ট্রিভ পার্টটা, দ্যাট ইজ 1, তাই তো? আমি এইখানে এই এক্স অ্যাক্সিসের এখানে যদি তোমরা দেখো, এই পয়েন্টটা দেখা যাচ্ছে কি? এই সার্কেল যেটা আছে, এই সার্কেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে 1 পয়েন্টে ছেদ করে। ওকে, আর আমি যদি 1.5 এর সার্কেল যেতে চাই, তাহলে 1.5 এর সার্কেল হচ্ছে এটা 1.4 এর, এটা 1.4 এর সার্কেল, দিস ইজ 1.5 এর সার্কেল। সো 1 এর সার্কেল আর 1.5 এর সার্কেল ছেদ করে এই পয়েন্টটাতে। সো তাহলে আমাকে কি করতে হবে? এটা নিচেরটা হবে। সরি,
কোনটা নিচেরটা হবে বুঝি নাই। এই যে এটা হচ্ছে পয়েন্টটা হবে এটা একের 1.6 এ পড়ে গেছে না না 1.4 আর 1.6 এর মাঝখানের লাইনটা তো 1.5। হ্যাঁ 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 ঠিক বলছো 1.5। হ্যাঁ সো এই 1.5 এ আমার ইম্পিডেন্সের পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার ইম্পিডেন্সের পয়েন্ট। এখন আমাকে যদি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এই দুইটা পয়েন্ট যোগ করতে হবে এবং সেই মানে রেডিয়াসটা আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ভ্যালু কত। দেন আমি যদি সার্কেল ড্র করি আমি একটা রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সার্কেল পাবো, তাই তো? আচ্ছা এই দুইটা পয়েন্টকে আমাকে কানেক্ট করতে হবে, কানেক্ট করে আমাকে যে সার্কেল ড্র করতে হবে দ্যাট উড বি মাই রিফ্লেকশন কোএফিশিয়েন্ট সার্কেল ওভার দ্য ট্রান্সমিশন লাইন। এখন আমি একটু ভিডিওটা অফ করে আমি ওই সফটওয়্যারে যাই যেন আমাদের কাজটা করতে একটু সুবিধা হয়। আজকে আমি টু এন্ড ফ্রো করব সফটওয়্যার আর ভিডিও, তো দেখা যাক কি হয়, কতটা বুঝাতে পারি আই ঠিক শিওর না কতদূর হবে। আচ্ছা এটা খুব হ্যান্ডি একটা সফটওয়্যার, বাট এই সফটওয়্যারটা খুব অ্যাকিউরেট না। কেন অ্যাকিউরেট না? বিকজ এটাতে খুব প্রপারলি নরমালাইজড করা নাই। হ্যাঁ আমি জাস্ট নিয়ম শেখানোর জন্য এই সফটওয়্যারটা দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার স্মিথ চার্ট। আমরা একটু আগে দেখে আসছি নরমালাইজড ইম্পিডেন্স হচ্ছে 1 প্লাস জে 1.5, বাট ওই যে প্রথমেই বললাম এই গ্রাফটা নরমালাইজ ভ্যালু নেয় না, সো অ্যাকচুয়াল ইম্পিডেন্স নেয় কিছু, অ্যাকচুয়াল ইম্পিডেন্স নেয় সবগুলো আসলে নেয় না। সো আমরা আমাদের ওই 50 প্লাস জে 0.5 কে দেখাই। এখানে একটা কিবোর্ড অপশন আছে যেখানে আমি ইম্পিডেন্স সেট করে দিতে পারবো। ইম্পিডেন্স আমি কার্টেসিয়ানে দিতে পারি বা পোলারে দিতে পারি। লেটস সে আমি কার্টেসিয়ানে দিলাম। সো কার্টেসিয়ানে দিলে আমার ইম্পিডেন্স হচ্ছে 50 রিয়েল পার্ট আর 75 হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে সো এইখানে দেখো আমার ডেটা পয়েন্ট চলে আসলো, এইখানে হচ্ছে আমার ইম্পিডেন্সের পয়েন্টটা। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ড্র করতে হবে। ফাইন, সো আমাকে যদি এখন রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ড্র করতে হয়, সো আমি কি হলো এক মিনিট, ম্যাম ইমাজিনারিটা 1.5 ছিল না? ইমাজিনারিটা 1.5 ছিল, বাট ওই যে বললাম এই গ্রাফ এই ছবিটার মানে আমি জাস্ট তোমাদের নিয়ম শেখানোর জন্য এখানে 75 দিচ্ছি, বিকজ আমার এই ছবিটা ওরা নরমালাইজ নিতে পারে না বাবা, ঠিক আছে? সো আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সার্কেল আঁকতে হবে আমাকে এখানে। ভুলেও গেছি এটাকে, বারবার আমি খেলে এটা ডিলিটই করে ফেলছি। বেসিক্যালি এই পয়েন্ট অনুযায়ী আমার যে সার্কেলটা ওই আমাকে রাইট মনে পড়ছে। আচ্ছা তুমি যদি এই ডেটা পয়েন্টের এইখানে মাউসটাকে রাখো, দেখো তোমাদের ডান দিকে এই যে কার্সারের একটা ফিল্ড আছে না, এই কার্সারের ফিল্ডে এই যে গামাটা হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। সো আমি যদি এখানে রাখি, লেটস সে আমাকে গামা দেখাচ্ছে 0.605। ওকে সো এখানে পাশে একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে, ওই অ্যাঙ্গেলটাতে আমি একটু পরে আসছি এটা বোঝানোর জন্য। আমি ওই 0.605 এর সার্কেলটা এঁকে নেই আগে।
সো আমি যদি 0.605 বলে দেই, না হলো না কেন? Wait a second. এক মিনিট। রাইট। ও তোমরা তো মনে হয় দেখতে পাচ্ছ না, না? আচ্ছা, সরি, আমি একটু হ্যান্ডলিং আসলে আমার মাথায় ছিল না। হ্যাঁ, আমরা আরেকবার একটু বলি। আমি কি বলছিলাম, আমার ওই ইম্পিডেন্স, নরমালাইজড ইম্পিডেন্স পয়েন্টটা প্লট করব, বাট যেহেতু আমি এই সফটওয়্যারটাতে আবার মুভ করলাম, এই সফটওয়্যারটা নরমালাইজ করে না। সো যেটা হলো আমাকে, যে আমি এখানে কিবোর্ড দিয়ে আমি একটা ইম্পিডেন্সের, অ্যাকচুয়াল ইম্পিডেন্সের ভ্যালু দিয়ে দিলাম। দেখছো এখানে যেটা 50 আর 75 সেটা দিলাম। সো ওয়ান্স তুমি ওই ইম্পিডেন্সের ভ্যালুটা দাও, তুমি যদি কার্সারকে এই ইম্পিডেন্সে সেট করো, তাহলে এই পাশে দেখবা তোমার অনেক কিছু ভ্যালু আসে। রিটার্ন লস কি আমরা পরবর্তীতে জানবো। এই এক্স্যাক্টলি এই পয়েন্টটা তো ইম্পিডেন্স শো করছে, এই পয়েন্টটার অ্যাডমিটেন্স কত, এই পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত, ভিএসডব্লিউআর কত, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে চলে আসে। সো এই যে ভিএসডব্লিউআর, আমি যদি এই পয়েন্টটাতে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমাকে, আমি যেই ভিএসডব্লিউআর এর ভ্যালুটা দেখতে পাই, যেমন ধরো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.9, আমি যদি এই সার্কেলে যে ওই ভিএসডব্লিউআর এর ভ্যালুটা দিয়ে দেই, তাহলে আমরা ওই যে সেন্টার থেকে এই পর্যন্ত রেডিয়াস নিয়ে যে সার্কেলটা আঁকছিলাম, সেই সার্কেলটা আমার এখানে চলে আসবে। আচ্ছা, এইবারে আমার মনে হয় আমি আবারও তোমাদের হাতে কলমে আসি। এখন ভিডিওটা অন করছি আমি এখন আবার, স্ক্রিন শেয়ার অফ করে। আমি যদি এখন লেটস সে আমি যা বুঝতে পারছি, আমাদের এই হাতে কলমেই ভরসা, এই সফটওয়্যার যেহেতু অত ভালোভাবে ওই করা নাই। আচ্ছা, সফটওয়্যার ক্যালিব্রেশনটা অত হ্যান্ডি না বলে আমরা আবার হাতে কলমে শিফট করলাম, এবং আমাদের আরো কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে এখানে। সো লেটস সে আমি আর বড় স্মিথ চার্ট আঁকলাম না, আমার এইখানে হচ্ছে 1J1.5 এই সার্কেল গুলার ইন্টারসেক্টিং পয়েন্ট। সো আমি যখন এই পয়েন্টটাকে চিহ্নিত করলাম, এই পয়েন্টটা বেসিক্যালি আমাকে কি দিচ্ছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দিচ্ছে। ঠিক আছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যখন দিচ্ছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের দুইটা ভ্যালু দিচ্ছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড দিচ্ছে, আরেকটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের একটা ফেজ দিচ্ছে। এই যে আমরা বলেছিলাম মনে আছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা হচ্ছে একটা
তোমার কমপ্লেক্স রাশি, এর আগের দিনে আমরা বলেছিলাম। এখন ধরো এই যে পয়েন্টটা, এটা কোথা থেকে আসছে? আমার কথা শোনা যাচ্ছে আশা করি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথা থেকে আসছে? এই পয়েন্টটা আসছে হলো আমাদের ট্রান্সমিশন লাইন থেকে। সো লেটস সে আমি যদি এখন একটা ট্রান্সমিশন লাইন ড্র করি, খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমার সোর্স। কথার কথা, আমার এই লাইনের একেবারে যে আমি লোডেই চলে গেছি, ধরলাম আমি লোডেই গেলাম। এই লোডের ইম্পিডেন্সটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটাতে লোডের ইম্পিডেন্স আমি বলতে পারি। তার মানে কি এই পয়েন্টটাতে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টও বলতে পারি। এখন when we move on the transmission line, এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা, when we move on the transmission line বলতে আমি কি বুঝাচ্ছি? আমি যখন এরকম একটা সার্কেল বানিয়ে ফেললাম, হ্যাঁ, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা আমার কনস্ট্যান্ট থাকলো, এবং এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকার পরেও যেটা হচ্ছে, সার্কেলের মধ্যে যত আমি পয়েন্ট মুভ করছি, লেটস সে এখানে আসলাম বা এখানে আসলাম, যেখানেই যাই না কেন আমি দেখতে পাবো যে আমার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, বাট হোয়াট ইজ চেঞ্জিং, ফেজ ইজ চেঞ্জিং। আমি দেখতে পারবো আমার ফেজটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে। বিভিন্ন পয়েন্টে যদি আমি মুভ করতে থাকি, আমার এই অ্যাঙ্গেলের ভ্যালুটা চেঞ্জ হতে থাকছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে কি হচ্ছে? তার মানে আমি যখন একটা লো, মানে আমার যখন ফার্স্ট কেসে লোড ইম্পিডেন্সটা যদি আমি মার্ক করে ফেলি এবং আমি যদি একটা সার্কেল এঁকে ফেলি, তাহলে সেই সার্কেলের মধ্যে আমার প্রত্যেকটা পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সেম, বাট রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ চেঞ্জ হচ্ছে। এবার একটু রিফ্লেকশন কোএফিসিয়েন্টের বাইরে আরেকটা কথা আছে, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। আমরা স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর কথাটা একটু বলি। তোমাদের কি মনে আছে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট রিলেটিং ইকুয়েশনটা কি? কেউ বলতে পারবা? কেউ কি আমাকে বলতে পারবে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সম্পর্ক? One plus magnitude of reflection coefficient divided by 1 minus magnitude of reflection coefficient. ওকে, সো তার মানেটা কি? আমার এই প্রত্যেকটা পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যদি যেহেতু সেম, এই প্রত্যেকটা পয়েন্টের স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা সেম না? ঠিক আছে কথাটা? এই জন্য এই সার্কেলটাকে বলা হয় কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল। ঠিক আছে, এই সার্কেলটা হচ্ছে, এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে যেহেতু স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা ফিক্সড, সো এই সার্কেলটাকে বলা হয় কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল। ক্লিয়ার? এখন আমি যদি আমার এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলের মধ্যে এখন আমি যখন এইরকম ভাবে ট্রান্সমিশন লাইনের মধ্যে মুভ করছি এবং আমার অ্যাঙ্গেলটা কি হচ্ছে, অ্যাঙ্গেলটা আমার বারবার আমি দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। সো অ্যাঙ্গেলটা এই চেঞ্জ হওয়ার সাথে সাথে, নাও যদি আমি এই পয়েন্ট আউট করতে চাই যে আমার অ্যাঙ্গেলটা কতটুকু চেঞ্জ হচ্ছে, সেইখানে তাহলে আমরা আরো কিছু কথা বলি। এই যে তন্ময় কুন্ডু, মুনতাসির চৌধুরী, আমি এর পরের দিন থেকে আর বলবো না, তোমরা রোল নাম্বার দাও, রোল নাম্বারের পরে নিজের নাম লিখবা। মিস চেঞ্জ করে দিচ্ছে। প্লিজ তাড়াতাড়ি।
এক সেকেন্ড। রিফ্লেকশন স্মিথ চার্টের ক্লাসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ হওয়ার কথা, সেখানে এরকম ভাবে আমি রীতিমতো স্ট্রাগল করতেছি যে তোমাদেরকে কোন মিডিয়াম দিয়ে স্মিথ চার্ট বুঝাবো। আমাদের আরেকটা জিনিস, ক্লাসটা একটু স্লো হয়ে যাচ্ছে। বাট আমি হোপ করছি যে আমরা এটাকে ক্যাচ করে ফেলতে পারবো। But একটু আজকে right. সরি, সো আমরা যদি এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউ এর সার্কেলের থেকে আরেকটা পার্টে চলে আসতে চাই, যেটা হচ্ছে আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজের পার্ট। এখন আমরা যদি লিয়াওয়ের বই দেখে থাকি, লিয়াওয়ের বইতে আমরা এরকম ফর্মুলা ট্রান্সমিশন লাইনের সময় পড়ে আসার কথা যে reflection coefficient at any point on the line, reflection coefficient at any point on the line আমরা লিখতে পারি যে e to the power minus j2 beta l। আচ্ছা, এখানে এই যে এল কথাটা আমি বলছি, আমরা এতদিন বেশিরভাগ ফর্মুলাতে জেড লিখতাম, তাই না? এলটা যেটা বলছি, এলটা আমি এভাবে বলছি যে আমার ডিস্টেন্স স্টার্টস ফ্রম দ্য লোড এন্ড। সো আমি এইদিকে যদি যাই আমার এল এর ভ্যালু বাড়তে থাকে, ঠিক আছে? আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গামা এল ই টু দি পাওয়ার মাইনাস j2 বিটা এল এর আরো একটা, যদি আমি এটাকে ভেঙে যদি আমি জানতে চাই এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, তাহলে আমরা আরেকটু পিছনের দিকে যেতে হবে আমাদেরকে। লেটস সে আমরা জানতাম ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টে ভোল্টেজের ভ্যালু হচ্ছে ফরওয়ার্ড গোয়িং ভোল্টেজ আর রিফ্লেক্টেড ভোল্টেজের সাম, তাই না? সো ফরওয়ার্ড ভোল্টেজ যদি ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড হয় আর রিফ্লেক্টেড ভোল্টেজ যদি ই টু দি পাওয়ার প্লাস গামা জেড হয়, এদের দুইটার সাম হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজটা। এখন আমরা যদি বলি যে আমরা লোড এন্ড থেকে স্টার্ট করছি, লোড এন্ড থেকে স্টার্ট করা মানে কি, লোড এন্ডের এই পয়েন্টটাতে হচ্ছে এল এর ভ্যালু 0। আচ্ছা,
এল এর ভ্যালু, এই এতগুলো কথা আমি জাস্ট বোঝাতে যাচ্ছি বিকজ আমাদের এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ নিয়ে আমাদের অনেক বড় অ্যানালাইসিস আছে সেখানে যাওয়ার জন্য। সো আমি যদি ইন টার্মস অফ জেড দিয়ে না করে আমি যদি ইন টার্মস অফ এল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি তাহলে কি হবে, যেখানে এই মাইনাস মানে বেসিক্যালি এল তো মাইনাস জেড এর সমান, তাই না? জেড এই দিক থেকে ইনক্রিজ করছে আর এল এই দিক থেকে ইনক্রিজ করছে, সো এল আর জেড এর ডিরেকশন অপোজিট। সো আমি সেখান থেকে বলতে পারি যদি আমি ভোল্টেজকে লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ভি প্লাস ই টু দি পাওয়ার গামা এল প্লাস ভি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এল, তাই তো? লোড এন্ড থেকে যদি আমি চিন্তা করি, এবং আমরা যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশন নেই সেই ক্ষেত্রে আমার কি এসে যাবে, সেই ক্ষেত্রে আমার রিফ্লেক্টেড ভোল্টেজ যেটা ভি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এল ডিভাইডেড বাই আমার ইনসিডেন্ট ভোল্টেজ, সো ভি প্লাস ই টু দি পাওয়ার গামা এল এখানে আসবো আমি। বা আমার এই ভি মাইনাস বাই ভি প্লাস কি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড, এভাবে আমি বলতে পারি। সো দেখলাম লাইনের যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড এটা, আর এই দুটাকে যদি আমি নেই ই টু দি পাওয়ার মাইনাস 2 গামা এল। ক্লিয়ার সবাই? এই ফর্মুলাটা কোথা থেকে আসলো আমরা ওখানে যাচ্ছি। এখন আমার গামা মানে কি আলফা প্লাস জে বিটা, ফর লসলেস কেস আলফার ভ্যালু 0, ফর লসলেস কেস আলফা যদি 0 হয়ে থাকে তখন আমি বলতে পারি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড। আর এই যে আমি বললাম ই টু দি পাওয়ার মাইনাস 2 গামা এল সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2 জে বিটা এল। সো দিস ইজ দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট at the load point. ওকে, নাও আমি যখন এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট লোড পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের থেকে আরো সামনের দিকে যেতে থাকি, সরি আমি লোড পয়েন্ট না বলি, এটাকে আমি জেনারেলি বলতে পারি যে এটা যেহেতু আমার লাইনের যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলছি, সো দিস ইজ দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য লাইন। এখন ধরো যে আমার যখন এই গামা আমার এই ফর্মুলাটাতে এই গামা এলটাকে যদি আমি ডিস্টিংক্ট ভাবে আইডেন্টিফাই করতে চাই তাহলে সেটা কোনটা? এল এর ভ্যালু যখন 0 হবে তখন কি গামা এল ইকুয়াল টু, so this is not actually only the magnitude, this indicates the reflection coefficient at the load point. ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা হচ্ছে এরকম যে লোড পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড এবং লোড পয়েন্টের ফেজ, বলতে পারি না? তোমরা দয়া করে একটু ইন্টারঅ্যাক্ট করো বিকজ আজকের পড়াটাতে এই বারবার বিভিন্ন মিডিয়াম টু এন্ড ফ্রো করাতে আর সবকিছু মিলিয়ে একটু স্লো হয়ে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে যে তোমরা কিছু বুঝতে পারছোই না এবং অবশ্যই আমাকে সেটা জানাচ্ছও না। সো এইটা আমাদের লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, শুধু ম্যাগনিটিউড না, এটা আমাদের লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। যেই লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড আছে এবং লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ আছে। তাহলে আমি যদি লাইনের যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলতে চাই সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট তার সাথে ই টু দি পাওয়ার জে থিটা এল লোডের ফেজ তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস 2 জে বিটা এল। বা আমি যদি এখন এটাকে আরো অর্গানাইজ করতে যাই ই টু দি পাওয়ার জে থিটা এল মাইনাস 2
বিটা এল। ঠিক আছে, এখন কথার কথা, আমরা যদি আবার ওই আগের ছবিটাতে যাই, কনস্ট্যান্ট গামা প্লেনে, লেটস সে এই পয়েন্টটা আমার লোড পয়েন্ট ছিল। সো আমি যদি একটা কনস্ট্যান্ট গামা প্লেনে লোড পয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট থেকে স্টার্ট করি, তাহলে আমার এই লোড পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ ছিল থিটা এল। ঠিক আছে, এবং আমি যদি এই থিটা এখান থেকে আমি যদি লোড পয়েন্ট থেকে মুভ করা স্টার্ট করি, মুভ করতে থাকলে আমার কোন জিনিসটা চেঞ্জ হতে থাকবে? আমার এই লাইনের লেন্থ চেঞ্জ হতে থাকবে। লাইনের লেন্থ চেঞ্জ হওয়া মানে কি? আমার এই e⁻², যে বিটা এল এর যে পার্টটা আছে সেই পার্টটা চেঞ্জ হতে থাকবে। এবং আমি যত লোড থেকে আমি যত বেশি জেনারেটরের দিকে মুভ করতে থাকবো, আমার কি হবে? এল এর ভ্যালুটা বাড়তে থাকবে। এল এর ভ্যালুটা যদি বাড়তে থাকে, তাহলে আমার টোটাল ফেজ যেটা আছে সেই ফেজটা আমার আরো বেশি নেগেটিভ হতে থাকবে। কথাটা কি বুঝতে পারি? থিটা এল এর ভ্যালু তো কনস্ট্যান্ট হয়ে আছে বিকজ লোডের ফেজ এটা। এল এর ভ্যালু যত বাড়ছে এই পার্টটা বড় হচ্ছে। এই পার্টটা যদি বড় হতে থাকে, এই ডিফারেন্সটা এটা আরো বেশি নেগেটিভ হতে থাকবে। সো যেহেতু এলটা পজিটিভ, সো এই জিনিসটা পুরোটা নেগেটিভ হতে থাকবে, এবং সো দিস এসেনশিয়ালি মেক্স আ কনস্ট্যান্টলি চেঞ্জিং ফেজ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি একটা ট্রান্সমিশন লাইনের জন্য একটা লোড সেট করে দিতে, লোড যদি আমাকে সেট করে দেওয়া থাকে, আমি প্রথমেই একটা কনস্ট্যান্ট ভিএসডব্লিউ এর সার্কেল ড্র করে ফেলতে পারবো। এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউ এর সার্কেল আমাকে ইন্ডিকেট করবে যে এই ট্রান্সমিশন লাইনটার অন্য যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কি অবস্থা হবে। কেন? বিকজ অন্যান্য যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ এই সার্কেলের মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, সো আমি যখন টুয়ার্ডস দ্য জেনারেটর, লোড থেকে যখন আমি জেনারেটরের দিকে মুভ করতে থাকবো, তখন আমার থিটাটা মানে আমার টোটাল যে ফেজটা থিটা এল -2 যে বিটা এল, সেটা আরো লোয়ার হতে থাকবে, আরো নেগেটিভ হতে থাকবে। তার মানে কি, লোড থেকে যখন আমি জেনারেটরের দিকে যাব, আমি যদি ছবি দিয়ে যাই, আমাকে এই দিকে মুভ করতে হবে, টুয়ার্ডস জেনারেটর। আরিফা খানম, জি ম্যাম। বুঝি নাকি কথাটা? কেন আমি এইদিকে যাচ্ছি, কেন আমি এই পাশে যাচ্ছি না? জি ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকি, এখন আমাকে বলো, থিটা এলটা ছিল লোড পয়েন্টের ফেজ। আমি যদি পুরা একটা সার্কেল ঘুরে আসি, কত ডিগ্রি অ্যাঙ্গেল পাস করবো আমি? 360 360, মানে কি 2 পাই। আচ্ছা, 2 পাই অ্যাঙ্গেল যদি আমি মুভ করে আসি, তার মানে কি বেসিক্যালি আমার এই 2 বিটা এল 2 পাই এর সমান ফর ফুল রোটেশন ফ্রম দ্য লোড পয়েন্ট। ঠিক আছে নাকি কথাটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই এল লেন্থ কত আসে দেখো তো, বলো তো, ক্যালকুলেট করো তো। পাই বাই বিটা। পাই বাই বিটা। আচ্ছা, যদি এলটা আসে পাই বাই বিটা, তাহলে বিটার ভ্যালু কি? বিটা কি জিনিস বলতে পারবা নাকি? তৌফিক ইলাহি, বিটা কি জিনিস? বিটার ভ্যালু কত? আচ্ছা, আসিফ জামিল, মনে পড়তেছে না। কি বলে তুমি এগুলা? মহাশ্বেতা সাহা, বিটা কি জিনিস? বিটার ভ্যালু কত?
জানি না ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মেহেরিন নেওয়াজ, বিটা কি? ম্যাম এই ইকুয়েশন থেকে বিটার ভ্যালুটা বলবো? না না, বিটা তো একটা ফেজ শিফট কনস্ট্যান্ট, এটা তো একটা ইকুয়েশনের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত? সূত্র কি বিটার? মনে নেই ম্যাম। ম্যাম ওমেগা রুট ওভার মিউ এপসিলন এস, ওই সূত্রটা। হ্যাঁ, ওখান থেকে আরো সিম্পল ভাবে কি বলা যায়? কেউ জানি না বিটার ইকুয়েশন? জানি না কি কেউ? ম্যাম রুট ওভার ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন। আচ্ছা, আরো আরো সহজ করে 2 পাই বাই ল্যামডা। আমরা যখন ট্রান্সমিশন লাইন পড়ছিলাম কে বিটা 2 পাই বাই ল্যামডা, পড়ি নাই? জি ম্যাম পড়েছিলাম। আচ্ছা, যদি পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তার মানে এল এর ভ্যালু কত আসছে? এল এর ভ্যালু আসছে ল্যামডা বাই 2। এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে আমি যদি স্মিথ চার্টে একটা ফুল রোটেশন দেই, দ্যাট ইজ 360 ডিগ্রি রোটেট করি, 2 পাই রোটেট করি, আমি অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন বরাবর কত লেন্থ রোটেট করলাম? ল্যামডা বাই 2 লেন্থ রোটেট করলাম। ক্লিয়ার কথাটা? বুঝি? তার মানে আমরা এইখানে যেটা করছি, এই পার্টে আমাদের কোন 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 কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আমি আরেকবার একটু বলি। ফার্স্ট কথা হচ্ছে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ থেকে ক্যালকুলেট করা শুরু করছি, এবং আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ থেকে ক্যালকুলেট করার জন্য আমরা কি করেছিলাম? লাইনের যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশনটা প্রথমে কিভাবে আসে আমরা সেটা দেখে নিলাম। খুবই সিম্পল, ইনসিডেন্ট ভোল্টেজ রিফ্লেক্টেড ভোল্টেজের সাম থেকে টোটাল ভোল্টেজ আসে, সেটা রেশিও থেকে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশনে চলে আসলাম। এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশনে এই যে গামা এলটা, এই গামা এলটা কি ইন্ডিকেট করে? লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট করে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইকুয়েশনটা আমি যদি লোড পয়েন্ট থেকে স্টার্ট করি, আমি যত বেশি জেনারেটরের দিকে মুভ করতে থাকবো, এল এর ভ্যালু যত বেশি বাড়তে থাকবে, আমার এই পুরো অ্যাঙ্গেলটার ভ্যালু তত বেশি কমতে থাকবে। সো স্মিথ চার্টে লোড থেকে জেনারেটরের দিকে রোটেট করার সময় আমাকে কোন দিকে রোটেট করতে হবে? এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তার মানে ফার্স্ট অবজারভেশন, লোড থেকে জেনারেটরের দিকে যাওয়ার সময় আমাকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে। আরেকটা অবজারভেশন কি? আমি যদি একটা ফুল রোটেশন দিয়ে থাকি, আমি অ্যাকচুয়ালি কত লেন্থ রোটেট করছি? আমি ল্যামডা বাই 2 লেন্থ রোটেট করে আসছি। ঠিক আছে? তাহলে আমাকে যদি বিভিন্ন ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমার এই ফাইন্ডিং গুলা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে যদি আমরা আরো আগাতে চাই, আমরা যখন কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলের কথা বললাম, আমরা বলেছিলাম যে আমার এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল গুলার প্রত্যেকটা পয়েন্টে ভিএসডব্লিউআর সেম, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সেম। তাহলে আমি এখন খুব সহজে কিভাবে এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউআরটা ক্যালকুলেট করে ফেলতে পারবো? আমি যখন সফটওয়্যার দিয়ে দেখাচ্ছিলাম তখন তো দেখা যাচ্ছিল যে কি জানি আমাদের ওই পাশের একটা মানে উইন্ডো আসে, সেই উইন্ডোতে ভিএসডব্লিউআরটা উঠে যায়। বাট যখন আমার কাছে স্মিথ চার্টের গ্রাফটা থাকবে, সেই গ্রাফটা থেকে আমি কিভাবে কনস্ট্যান্ট ভিএসডব্লিউআরটা আনতে পারবো, তাই না? সেটা আনার জন্য আমাকে যেটা করতে হবে খুবই সিম্পল, আমরা যদি আবার একটু রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ছবিটাতে চলে যাই, তাহলে খেয়াল করে দেখো, ম্যাম লকটা কি একটু খোলা যাবে?
কেন খুলতে হবে? ম্যাম দু একজন ডিসকানেক্টেড হয়ে গেছে। করতে হবে। হুম বলেছি। আচ্ছা, হয়েছে? ওকে, সো আমরা যদি এখন কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর এর সার্কেল থেকে আরেকটা জিনিস আমরা বার করতে চাই যে কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর এর ভ্যালুটা কত। কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর এর ভ্যালু দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, লেটস সে আমরা যখন এখানে সার্কেলটা ড্র করি, এই সার্কেলটা এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে ছেদ করছে ওই ভ্যালুটাই হচ্ছে কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল। সো কথার কথা, ধরো যদি এই সার্কেলটা এইখানে 4 এই পয়েন্টকে ছেদ করতো, এই এক্স অ্যাক্সিসের এই যে 4 আর এর সার্কেলকে 4 পয়েন্টে ছেদ করতো, তার মানে আমার ভিএসডব্লিউআরটা কত হতো? আমার ভিএসডব্লিউআরটা হয়ে যেত 4। ক্লিয়ার কথাটা? এখন এই যে আমি একটা সার্কেল পাই, এই সার্কেলের দুইটা পয়েন্ট থাকে না, এদিকে একটা পয়েন্ট থাকে, এইদিকে একটা পয়েন্ট থাকে, রাইট? এক্স অ্যাক্সিস কে সে দুইবার ছেদ করে থাকে। সো এখন এই যে এক্স অ্যাক্সিস কে সে দুইবার ছেদ করছে, এখান থেকে আবার আমার দুইটা ইনফরমেশন আসে। কোন দুইটা ইনফরমেশন? একটা হচ্ছে ম্যাক্সিমাম ইম্পিডেন্স, আরেকটা হচ্ছে মিনিমাম ইম্পিডেন্স। ম্যাক্সিমাম ইম্পিডেন্স আর মিনিমাম ইম্পিডেন্স বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে আমার ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এই ফ্যাক্টর গুলো যখন আমার ছিল, আচ্ছা আমি কি ভিএসডব্লিউআরটাতে যাব না আগে এটার এক্সাম্পলটা দেখাই নেই না? আচ্ছা আমাদের বেটার আমরা একটু একটা এক্সাম্পল করে নেই, তারপরে আমরা আবার এই ভিএসডব্লিউআর এর পার্টের কথাটাতে যাব। আমি একটু লিয়াও এর বইটা ওপেন করি। আমি তোমাদেরকে ওই সফটওয়্যারটা দিতে চেয়েছিলাম, বাট আমি দেখছি যে ওই সফটওয়্যারটার যেহেতু নিজেরই ইউজ করার ডিফারেন্ট নিয়ম, সো আমি আর ওটা শেয়ার করছি না। আলটিমেটলি ওটা আরো কনফিউশন বাড়াবে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু ভিডিওটা অফ করে হ্যাঁ, আমি একটু ভিডিওটা অফ করে একটা সিম্পল এক্সাম্পল আগে আমরা দেখে নেই, তারপরে আমি মানে আমরা লিয়াও এর বইয়ের একটা এক্সাম্পল দেখে নেই, আমি তারপরে স্ক্রিন শেয়ার দিচ্ছি এখন। হ্যাঁ, এই যে 23 জন ছিল ক্লাসের মধ্যে, এখন 25 জন হয়ে গেল হঠাৎ করে। এই জন্যই আমি ওই শেয়ার করি না, আমি আনলক করি না। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু দেখি। একটা সার্টেন ট্রান্সমিশন লাইন যার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এত এবং টার্মিনেটেড বাই আ লোড ইম্পিডেন্স এত, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা যখন নরমালি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো আমরা এই রকম ধরনের ফর্মুলা দিয়ে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমরা ক্যালকুলেট করতাম, তাই তো? বাট যখন আমি স্মিথ চার্টে চলে যাব, আমাকে কি করতে হবে? আমাকে আর এই রকম ডিটেইলড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমাকে এভাবে ক্যালকুলেটই করতে হবে না। আমি চলে যাব আমার পিক্টোরিয়াল ডেসক্রিপশনে, যেই ডেসক্রিপশন থেকে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা বের করে নিয়ে আসতে পারবো।
রাইট, আমি তোমাদের যা যাই পড়িয়েছি না কেন সব লিয়াওয়ের বইতে খুবই সুন্দরভাবে সাজানো ভাবে আছে। And this is the reflection Smith chart from the Liao's book. আমরা এই ভোল্টেজ ম্যাক্সিমাম মিনিমামের অঙ্কতে পরে আসবো, আগে আর একটা স্মিথ চার্টের ভালো এক্সাম্পল আচ্ছা না, এটা তো তোমার জন্য রাইট। আমরা একদম 1 নাম্বার পয়েন্টে চলে আসি, ঠিক আছে? এবার তোমরা বেশি করবা, আমি চুপচাপ বসে থাকবো। খেয়াল করে দেখো, আমাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 300 ওহম, লোডের ইম্পিডেন্স 300 মাইনাস জে 300 ওহম। আমার ফার্স্ট কাজ হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট দ্য লোড বার করা। তোমাদের কার কার কাছে স্মিথ চার্ট আছে? হ্যান্ড রেজ করো তো দেখি। 26 জন এই মুহূর্তে ক্লাসে। দেখি কয়জনের কাছে আমাদের স্মিথ চার্ট আছে? 3, জাস্ট 3 জনের কাছে স্মিথ চার্ট আছে, আর কারো কাছে নাই। বাহ, খুব ভালো। ওকে, যেই 3 জনের কাছে স্মিথ চার্ট আছে তাদের ছাড়া অন্যদের থেকে শুরু করি। মুনতাসির বলো, এই অঙ্কটার জন্য আমি আবার স্ক্রিন শেয়ারে যাই। এই অঙ্কটার জন্য আমার জেড নটটা কত? কত জেড নট বলতে পারবা? শাহিন আলম 300 যে, আর তাহলে আমার নরমালাইজড ইম্পিডেন্স কত? নরমালাইজড ইম্পিডেন্স কত? 3.53 কি কোথা থেকে আসলো 3.53? নরমালাইজড ইম্পিডেন্সের ভ্যালু বলবা এখন তাহলে। তারপরে জন শাহিন আলম বলো দেখি, নরমালাইজড ইম্পিডেন্স কত? ম্যাম 1 মাইনাস জে। 1 মাইনাস জে। এইবার যেই 4 জনের কাছে আছে তোমাদের স্মিথ চার্ট, 1 মাইনাস জে পয়েন্ট বসাইলে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কোন দিকে আসে বলো দেখি? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের লোড পয়েন্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড কত আসে?
আচ্ছা, যাদের কাছে স্মিথ চার্ট আছে তারা স্মিথ চার্টের ব্যাপারটা ক্যালকুলেট করতে থাকুক, অসুবিধা নাই। ততক্ষণে ফাহিম আশরাফ আমাকে বলো এই কেসটাতে এইখানে গামার ভ্যালুটা কত দেওয়া আছে বলতে পারবা? এই অঙ্কতে, এই পার্টিকুলার অঙ্কতে গামার ভ্যালু কত? ম্যাম 0.054 প্লাস জে 3.5। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা যদি গামার ভ্যালু হয়ে থাকে, আমি যদি এটাকে লসলেস কেস চিন্তা করতাম তাহলে আমার কত হইতো গামার ভ্যালু? 3.53। 3.53 আসতো। ওকে, সো আমি যদি এটাকে এখন 3.53 বলি, ধরো আমি আমার সুবিধার্থে আমি এটাকে লসলেস কেস চিন্তা করছি। সো লসলেস কেস হলে এটার আলফা থাকবে না, শুধু বিটাটা থাকবে। আমাকে এখন তুমি বলতে পারবা এইটার ফ্রিকোয়েন্সি কত? এই পার্টিকুলার এই প্রবলেমটার ফ্রিকোয়েন্সি কত? পারবা নাকি? জি না ম্যাম। আর কেউ? সাজ্জাদ হোসেন রাফি? না ম্যাম, ফর্মুলাটা ভুলে গেছি। এক্ষুনি তো করাইছি, ফর্মুলাটা ভুলে গেছি মানে খাতায় কি কিছু লিখছো? এই একটু আগেই আসছে এই ফর্মুলার কথা। ইসমাম হোসেন? ইয়েস ম্যাম। বলতে পারবা নাকি কোথা থেকে কি ফর্মুলা আসছে? জি ম্যাম, বিটা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। বিটা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তোমার বিটা হচ্ছে 3.53 হইলে সেখান থেকে তুমি ল্যামডার ভ্যালু বার করতে পারবা? ইয়েস ম্যাম। করো তো দেখি। ম্যাম রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 0.44। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 0.44। আচ্ছা, এখন এই যে 0.44 যেটা তুমি পাইছো, সেই 0.44টা বেসিক্যালি হচ্ছে ম্যাগনিটিউড অনলি, তাই না? এবার যদি আমরা বলি অ্যাঙ্গেলটা কত, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? আরেকবার একটু ছবির দিকে যাই। আমি যখন অ্যাঙ্গেল ক্যালকুলেট করতেছি ততক্ষণে তোমরা দয়া করে আমাকে ওই ল্যামডার ভ্যালুটা বলবা। 1.77। 1.77। ওকে ফাইন। এখন এটা একটু হল্ট রাখলাম, আমি এবার ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করার কথাতে যাই। না সরি, ল্যামডা বলি, আমি এবার রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ফেজের ভ্যালু ক্যালকুলেটের কথাতে যাই এবং আবারও ভিডিও অন করি। স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম, ভিডিও অন করলাম। হ্যাঁ, ওকে, ধরো 0.44 রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আসছে। আমি এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের লাইনটাকে, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যেই লাইনটা, সেটাকে যদি আমি সামনের দিকে এক্সটেন্ড করে দেই, দেখো একেবারে বাইরে দুইটা সার্কেল আছে। একটা হচ্ছে এই পাশে যদি ছোট ছোট করে লেখা দেখো, তোমাদের ছবিতেও আছে, টুয়ার্ডস দ্য জেনারেটর, আরেকটা আছে টুয়ার্ডস দ্য লোড। যখন আমরা এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে যাই সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য জেনারেটর, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে টুয়ার্ডস দ্য লোড আসে। আমরা এই টুয়ার্ডস দ্য জেনারেটরের দিকে যদি আমরা যাই, এই লাইনটাকে পুরো বর্ধিত করে ফেলি, 3 নাম্বার লাইনে যেটা আছে, এই যে 60, 70, 80 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা যখন এই দুইটা লাইনকে এক্সটেন্ড করব, যেই অ্যাঙ্গেলকে ছেদ করবে সেটা হচ্ছে আমার ওই লোড পয়েন্টের রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ফেজ। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে সেটা কোনটা? সেটা বেসিক্যালি আমার এই থিটা এল। আমাকে যদি, আবারও বলছি, আমাকে যদি কোনো লোড পয়েন্টের ইম্পিডেন্স বলে দেওয়া হয়, সেই ইম্পিডেন্সটাকে যদি আমি পিক করতে পারি এবং আমি যদি রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সার্কেল ড্র করার সময় আমি যদি এই সেন্টার থেকে, গামা প্লেনের সেন্টার থেকে এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের পয়েন্টটাকে কানেক্ট করে অ্যাড করে দেই, এক্সটেন্ড করে দেই, তাহলেও এই যে অ্যাঙ্গেলের যেই লাইনটা
সেই অ্যাঙ্গেলের লাইনকে যেখানে ছেদ করবে সেই পয়েন্টটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ, ডিগ্রি, থিটা, অ্যাঙ্গেল সেটাকে রিপ্রেজেন্ট করে। নাও আমি কি করছি, আমি ওটাকে আরো বেশি যদি বর্ধিত করে দেই, একেবারে বাইরের যে স্কেলটা আমি দেখতে পাচ্ছি, বাইরের স্কেলটা কি? বাইরের স্কেলটা হচ্ছে length of the transmission line in terms of wavelength. Length of the transmission line in terms of wavelength বলতে আমি কি বুঝাচ্ছি? ধরো আমরা একটু আগেই বলে আসলাম, লোড পয়েন্ট থেকে আমি যদি একটা পূর্ণ সাইকেল ফলো করি তাহলে আমি কতটা রোটেট করব? আমি 360 ডিগ্রি অর 2 পাই অ্যাঙ্গেল রোটেট করব। এবং 2 পাই অ্যাঙ্গেল রোটেট করার মানে আমার ইন টার্মস অফ লেন্থ কতটুকু করলাম? আমি λ/2 কভার করলাম। খেয়াল করে দেখো, এই যে টুয়ার্ডস দ্য জেনারেটরের এই যে লাইনটা, একেবারে এক্সট্রিম লেফটের পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে 0। 0 থেকে আমি যদি হাফ অফ দ্য স্মিথ চার্ট রোটেট করে থাকি, সেটা হচ্ছে 0.25। This 0.25 is not actual 0.25. This 0.25 means এটা হচ্ছে 0.25 ল্যামডা, ল্যামডার 1/4 টাইমস আমি রোটেট করে এসেছি। যদি আমি অর্ধেক স্মিথ চার্ট রোটেট করি তাহলে আমি ল্যামডার 0.25 টাইমস রোটেট করব। তারপরে যদি আমি আরো অর্ধেক স্মিথ চার্ট রোটেট করি তখন আমি টোটাল, দেখো এখানে ছোট ছোট ভাবে 0.49 আছে, তার মানে কি ডেফিনেটলি এই পয়েন্টটা হচ্ছে 0.5। আমি যদি পূর্ণ একটা সাইকেল কভার করে থাকি তাহলে আমি 0.5 ল্যামডা কভার করব। নাও আমি যখন এইরকম ভাবে আছি, আমি এই লাইনটা আমার এই বাইরের সার্কেলকে যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটার মানে হচ্ছে আমি অত ল্যামডা দূরে আছি। কথা বোঝা যাচ্ছে? আমার সার্কিটের লেন্থ অত ল্যামডা দূরে, এল এর ভ্যালু দ্যাট ল্যামডা 0.15। ধরো আমি এখানে যেরকম, বাই দ্য ওয়ে যাদের কাছে আছে, আফজাল হোসেন বলো দেখি, তুমি যদি তোমার লাইনটা এক্সটেন্ড করো তাহলে ওই ভ্যালুটা কোনখানে যে ছেদ করে? ম্যাম এটা তো ক্যাপাসিটিভ, নিচের দিকে আসবে না? হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটি নিচের দিকে আসবে, রাইট। 1 মাইনাস যেহেতু, হ্যাঁ তাহলে নিচের দিকে আসবে। কত আসলো? 0.338 এর কাছাকাছি আসে। 0.338 ল্যামডাতে তুমি তোমার লোড পয়েন্টটা আছে এই মুহূর্তে। তার মানে কি, তোমার লোডের, যেহেতু আমরা বলছি আমাদের ট্রান্সমিটার এন্ড থেকে লোডের দূরত্ব হচ্ছে 0.338 ল্যামডা ফর দিস পার্টিকুলার কেস। এখন আমরা যদি অঙ্কের নেক্সট ধাপে যাই, নেক্সট ধাপে আমাদেরকে বলা হচ্ছিল যে ট্রানজিশন কোএফিসিয়েন্ট, ওগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কাজেই থাকি। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট এ পয়েন্ট 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড। এবারে আমরা যখন ওই বিটা টিটা থেকে বের করতে গেছিলাম, তোমার কি জানি বলে ল্যামডার ভ্যালুটা, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে আমাদের ল্যামডাটা অনেক ছোট, তাই না? কত সাব মিলিমিটার। হ্যাঁ, তাই কি আসছিল? কথা বলে না কেন কেউ? কেউ কথা বলে না কেন? গায়েব হয়ে গেছে কেন? শুনো, একটা কথা বলি, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের স্মিথ চার্টের লাস্ট ক্লাস। নেক্সট সোমবার আমরা স্মিথ চার্টের লাস্ট ক্লাস হবে, এবং আমরা যদি ওই দিনের মধ্যে এই প্রিন্ট আউট যত বেশি জনের থাকবে ততই ভালো। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট খালি কয়েকটা প্রবলেম সলভ করব স্মিথ চার্টের, আর কিচ্ছু না। এখন সেটা যদি ধরে ধরে আমি বসে বসে করি তাহলে কিন্তু আমারই লাভ হবে, তোমাদের কোনো লাভ হবে না। সো দয়া করে তোমরা একটু ইন্টারঅ্যাক্ট করো। আচ্ছা, সো আবার যদি আমরা যাই আমাদের কথায়, যে আমরা আমাদেরকে ল্যামডার ভ্যালু একটু আগে ফাহিম আশরাফরা কে জানি ক্যালকুলেট করলা না, বিটার ভ্যালু থেকে ল্যামডার ভ্যালু কত আসছিল? না 1.78 এসেছিল। 1.78 এসেছিল। 1.78 মিটার নাকি ইউনিট? কি
ম্যাম ওহম চিন্তা করলে তো স্ট্যান্ডার্ড ইউনিটে মিটারে আসার কথা ছিল। মিটারই আসছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে 1.78 মিটার। এইবারে যদি 1.78 মিটার হয়ে থাকে, আমাকে এখানে কি বলা হয়েছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট এ পয়েন্ট 2 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড। তাহলে 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড, এই 2 মিটারকে ইন টার্মস অফ ল্যামডা কত সেটা আমার পয়েন্টটা কি বোঝা গেছে? 2 মিটারটাকে তুমি যদি ল্যামডা টার্মে প্রকাশ করো তাহলে সেটা কত আসবে? 1.12 ল্যামডা। 1.12 ল্যামডা। ওকে, তার মানে কি 0.5 ল্যামডা প্লাস কত? .62 ল্যামডা, তাই তো নাকি? জি ম্যাম। রাইট। সো আমাকে যদি বলা হয় রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট এ পয়েন্ট 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড, আমি কি করব? আবার যদি ভিডিও অন করি, আমার কথার কথা, আচ্ছা হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম যে 1 মাইনাস দেওয়া আছে, সো পয়েন্ট would be somewhere here 0.334 নাকি কত বলছিলে জানি, ল্যামডাটা 0.32 না 0.34? 338 ছিল। 338, তার মানে এইখানে কোথাও ছিল তোমাদের দূরত্বটা। এখন আমাকে 2 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড, ফ্রম দ্য লোড মানে কি, আমি কার দিকে যাব? টুয়ার্ড দ্য জেনারেটর যাব। তাহলে আমি কোন দিকে মুভ করব? ক্লকওয়াইজ মুভ করব, এই বরাবর মুভ করব। ক্লকওয়াইজ আমাকে কত মুভ করতে হচ্ছে? 1.12 ল্যামডা। আমি জানি 0.5 ল্যামডা দূর করলে আমি আবার এখানে এসে পৌঁছাবো। এখন 0.5 ল্যামডার পরে আমাকে কতটুকু করতে হচ্ছে? আরো 0.62, তার মানে কি আরো 0.5 আছে, দেন 0.12 ল্যামডা আমাকে কভার করতে হচ্ছে। সো এই 0.338 এর সাথে যদি 0.12 ল্যামডা কভার করো, কতটুকু হয়? বুঝা গেছে কথাটা? 0.458। 0.458। সো এখান থেকে এই আস্তে আস্তে আমি কোথায় চলে আসবো? 0.458। সো সামওয়্যার হিয়ার আমি চলে আসবো। সো তখন যদি তোমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে এই জিরোকে কানেক্ট করে দাও, তাহলে আমি কি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সার্কেলকে এই লাইনটা ছেদ করবে না? করবে? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাম ম্যাগনিটিউড, আরেকবার এই কথাটা আরেকবার অবশ্যই 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 আমি বলতে চাচ্ছি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট এ পয়েন্ট 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড। আমরা ল্যামডাটা বার করলাম, ল্যামডার থেকে আমরা 2 মিটারকে ইন টার্মস অফ ল্যামডা রিপ্রেজেন্ট করলাম, ধরো ওই যে 1.12 ল্যামডা এরকম আসলো। সেই ল্যামডাটাকে আমাকে তারপরে কি করতে হচ্ছে? আমাকে এইখানে বসাতে হচ্ছে। 1.12 কে যদি আমি 0.5 0.5 0.5 করে ভাগ করতে থাকি, তাহলে আমার কি দুইটা 0.5 বের হয়ে যাবে, আর থাকবে 0.12 ল্যামডা, তাই তো? 0.12 ল্যামডা যেটা, সেটা কি এই 0.338 থেকে, if this is the 0.338, হ্যাঁ এইখান থেকে আমার 0.12 ল্যামডা যদি আমি যোগ করি তাহলে কি 0.44 সামথিং, বা সরি 0.45 সামথিং, আমি 0.45 ল্যামডার পয়েন্টটাতে আসলাম। এখন এইখান থেকে আমি যদি এটাকে সেন্টারকে কানেক্ট করে দেই, তাহলে সে কি করবে? সে স্মিথ চার্টের সার্কেলকে একটা পয়েন্টে ছেদ করছে না? যেই পয়েন্টে ছেদ করছে আমি কি খুব ইজিলি সেই পয়েন্টের ফেজ দেখে, অ্যাঙ্গেল দেখে বলে ফেলতে পারবো না ফেজটা? তার মানে আমি লোড থেকে 2 মিটার অ্যাওয়ের পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড তো আগেই থেকেই জানতাম, ফেজও বলে দিতে পারছি। ক্লিয়ার নাকি না? যে এরকম সাইলেন্স দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অবশ্যই ক্লিয়ার না। ওকে, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। দেখো আমাদের আজকে বুধবার, নেক্সট সোমবার দিন আমাদের ক্লাস। অবশ্যই 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 তোমরা রিফ্লেকশন তোমরা স্মিথ চার্ট প্রিন্ট করো। আর যদি তোমরা ইনকেস স্মিথ চার্ট প্রিন্ট করতে না পারো, কোনো একটা ইন্টারঅ্যাক্টিভ
প্ল্যাটফর্ম ইউজ করো। মোট কথা তোমাদেরকে অঙ্ক করতে হবে, এরকম ভাবে হাওয়ায় অঙ্ক ভাসলে তোমরা কোনোদিনও স্মিথ চার্ট বুঝতে পারবে না। ঠিক আছে কথাটা? বুঝলাম নাকি না? জি ম্যাম। আমাদের অবশ্যই এই জিনিসটা জানতেই হবে, নইলে হবে না। আচ্ছা, ম্যাম অ্যাটেন্ডেন্স নিচের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের স্কেলটা কোনটা? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের স্কেলটা হচ্ছে আমার কাছে এখন একটা বইয়ের কপি, সো সেখানে আমার এই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এই পার্টটা দেওয়া আছে। বাট তোমাদেরকে আমি যখন স্মিথ চার্ট দিয়েছিলাম, দেখো স্মিথ চার্টের সম্ভবত তোমাদের বাম দিকের নিচের দিকের পয়েন্টটা ছিল, এখানে দেওয়া ছিল রিফ্লেকশন কোএফিসিয়েন্ট লেখা আছে। সো আমার বইয়েরটা তোমাদেরটা ডিফারেন্ট। আরেকটা আছে ই অর আই, এটা একটু কি দাঁড়াও এক মিনিট, একটু বের করি আমি আবার। তোমাদেরকে যে স্মিথ চার্টটা দিয়েছিলাম, এক সেকেন্ড। ক্লাসরুম থেকে বের করতে হবে আমাকে, একটু সময় দাও। এবং এত কিছুর পরেও যদি কেউ না বুঝে থাকি স্মিথ চার্ট, মানে অবশ্যই ইউ ক্যান অলওয়েজ ইনফর্ম মি, আমি সেটাই মোস্ট ওয়েলকাম করব। বাট যদি তুমি আর তোমাদের আমাকে জানানোও সম্ভব না হয়, দয়া করে তোমরা যেখান থেকে পারো স্মিথ চার্ট বুঝে রাখো, বিকজ স্মিথ চার্ট মাইক্রোওয়েভের একেবারে হার্ট বলতে পারি। স্মিথ চার্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদেরকে যেটা আমি দিয়েছি সেখানে দেখো, সেটার লেফট কর্নারে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ডট পি, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ই অর আই, যে জিনিসটা দেওয়া আছে, এইটার বলার জন্য আমাকে তোমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের পাওয়ার আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইলেকট্রিক ফিল্ড দিয়ে যে রেশিও ইত্যাদি ইত্যাদি এগুলোর কথা বলতে হবে। তোমরা পাওয়ারটা ইউজ করো ফর দ্য টাইম বিং। বেসিক্যালি যখন আমরা পাওয়ার ক্যালকুলেট করি, মনে আছে আমরা ছোটবেলায় ইকুয়েশন পড়েছিলাম ভি স্কয়ার বাই আর পাওয়ার। সো পাওয়ারটা যখন ক্যালকুলেট করা হয় তখন ভোল্টেজের স্কয়ার নিয়ে নেওয়া হতো। এবার যখন আমরা এটা এস প্যারামিটারের সময় আবার এই কথাগুলো আসবে, যেহেতু আমরা এখন যেটাতে আছি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ভোল্টেজ বের করা যায় না, ভোল্টেজ অত সহজ না বের করা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যদিও আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা এখন ভোল্টেজের ইকুয়েশন দেখি, বা যখন আমরা এস প্যারামিটার ওই সমস্ত অ্যানালাইসিসে যাব তখন আমি বলবো এটা আমরা ইলেকট্রিক ফিল্ড থেকে দেখি, এবং সেটা হয়ে যায় ই স্কয়ার থেকে আমার ওই পি ক্যালকুলেশন আসে। ওকে, সো ওই কারণে দেখো তোমাদের ই এর ভ্যালুগুলার যেই গ্যাপ, পি এর ভ্যালুগুলার গ্যাপ কিন্তু আরো কম, বিকজ পি বেসিক্যালি ইটাকে স্কয়ার করে আনছে। হ্যাঁ, বাট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সিন্স এটা পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হওয়া উচিত, সো আমরা পি দিয়েই এইটাকে ইন্ডিকেট করব। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পি এর যেই পার্টটা আছে ওটা দিয়ে আমরা এই মুহূর্তে কাজ করব। বাট ইআই দিয়েও করা যাবে। তারপরেও আমি আরো একটু দেখব যে তোমাদের অঙ্কগুলাতে আমি ইআই দিয়ে করানোটা উচিত হবে নাকি ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট করবা নাকি পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট করবা, সেটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা আমি এবার একটু অ্যাটেন্ডেন্স নেই আজকে। দেখি মুনতাসির চৌধুরী 605, শাহিন আলম আছে? यस मैम।
Yes, ma'am. ফাহিম আশরাফ, Yes, ma'am. ইসমাম হোসেন, Yes, ma'am. সাজ্জাদ হোসেন রাফি, Yes, ma'am. মাহমুদুল হাসান, Yes, ma'am. এক সেকেন্ড, ইফতি আকিব, Yes, ma'am. হামিদুল হোসেন, Yes, ma'am. আফজাল হোসেন, ইয়েস ম্যাম। ম্যাম আসিফ জামান। 605 তো আমি ইয়েস করিনি মনে হয়। কি হয়েছে কে? 605 মুনতাসির। হ্যাঁ আমি দেখছি তুমি আসো। আচ্ছা, আসিফ জামাল, Yeah, present, ma'am. ইয়ামিন হাওলাদার, Yes, ma'am. গোপাল রায়, Yes, ma'am. অনিরুদ্ধ কুন্ডু, Yes, ma'am. নাহিয়ান তাসনিম, Present, ma'am. শ্রাবণী শর্মা, আছে শ্রাবণী শর্মা? নাই। আচ্ছা, আকিলা আলম, Yes, ma'am. নওশিন শর্মিলি, Yes, ma'am. আরিফা খানম, Yes, ma'am. মহাশ্বেতা সাহা, Yes, ma'am. মেহরিন নেওয়াজ, Yes, ma'am. মোহাম্মদ তৌফিক এলাহি, Yes, ma'am. তন্ময় কুমার কুন্ডু, Yes, ma'am. মাহবুবে ইলাহি, Yes, ma'am. তাহমিদ আশরাফ, অমিত হাসান আবির, Yes, ma'am. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এইখান পর্যন্ত। হ্যাঁ, কিছু বলবা? জি ম্যাম, আমার আগের কয়েকটা ক্লাস মিস গিয়েছিল তো ম্যাডাম, আপনাকে আমি মেইল করেছিলাম ম্যাডাম, একটু মেইলটা একটু দেই। কে এইটা? 632। হ্যাঁ, তোমার মেইল দেখলাম। এত মানে কয়েকটা কারণ আন্ডারস্ট্যান্ডেবল, বাট কয়েকটা কারণ এত আজাইরা যে তোমাকে 6-7টা ক্লাসে এরকম অদ্ভুত কারণে কিভাবে অ্যাটেন্ডেন্স দেওয়া যায় আমি তো